মির্জা শায়ান মুগ্ধ লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা পর্ব 18। বিয়ে খেতে এনেছে, খাবে দাবে, তারপর জম্পেশ একটা ঘুম দেবে তাই এনেছে আর কিছু। মিয়ানের কণ্ঠে একরাশ ঝাঁজ, তার চোখে মুখে লেপ্টে আছে মহাবিরক্তির ছাপ। দাঁতে দাঁত চেপে আধবুড়ো মহাশয় ঘাড় ঘোরালেন অন্যত্র। এদিকে দামিয়ান কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল মিয়ানের পাড়ে, নাক ফুলিয়ে বিড়বিড়ি আওড়ালো, সন অফ এ ফাকিং ইডিয়েট। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মিয়ান, ভ্রুদয়ের মাঝখানে বেশ খানিকটা তীক্ষ্ণ ভাঁজ ফেলে দাঁত খিচে আওড়ায়, হোয়াট ডিড ইউ সে? হকচকায় দামিয়ান। তৎক্ষণাৎ মিয়ানের অলক্ষ্য জিভে দাঁত কাটল বেচারা, শুকনো ফাঁকা ঢোক গিলে আমতা আমতা করে শুধালো, কোথায়, কখন কি বললাম? সরু দৃষ্টিতে চোখ পাকিয়ে রেখেছে মিয়ান, কটমট করতে করতে বলে ওঠে, না বলে থাকলে তো ভালোই। দামিয়ান ভ্যাবলার ন্যায় জোরপূর্বক হাসল, নড়েচড়ে কিছুটা স্থির হতেই বিমানের প্রশস্ত দরজা দিয়ে ভেতরে ঢুকলো একজোড়া বুট পরিহিত পা। দামিয়ানের সন্দেহী নজরকে তক্ষণি আটকায় সেথায়। ধীরে ধীরে দৃষ্টি উঁচাতেই দেখে সেই মুখোশধারী লোকটা দাঁড়িয়ে আছে গেটের কাছে, দুহাত তার প্যান্টের পকেটে গুজে রাখা। অজ্ঞাত লোকটাকে ফের দেখা মাত্রই দামিয়ানের সম্পূর্ণ মুখাবয়বে ছড়িয়ে গেল একরাশ কৌতূহলতা। সে কেমন আগ্রহী কণ্ঠে হড়বড়িয়ে জিজ্ঞেস করল, হু আর ইউ? আমাদের এভাবে বেঁধে রেখেছ কেন? মুখোশধারী যুবক মোটেও রাগ করল না, উল্টো ঘাড় কাত করে তাকিয়ে রইল মিয়ান এবং দামিয়ানের দিকে। মিয়ান ভরকায়, ক্ষণে ক্ষণে ঢোক গেলে শুষ্ক অধৈর্যরা খানিক ভিজিয়ে নেয় জিভ দিয়ে। রয়ে শয়ে ভয়াতুর কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, বাকিদের কোথায় নিয়ে গিয়েছেন? নাকি আবার ওদেরকে মেরে ফেলেছেন? এহেন বাক্যে যার পরনায় অবাক দামিয়ান হকচকিত নেত্রে তড়িতে ঘাড় বাঁকিয়ে তাকায় মিয়ানের মুখ পানে। হতভম্বতায় জিজ্ঞেস করে ওঠে, বাদ বাকি বলতে আমরা ছাড়াও আর কাউকে তুলে আনা হয়েছে নাকি? ঠাই তাকিয়ে আছে যুবকের পানে, তার মধ্যে উত্তর দেবার তেমন একটা তাড়া নেই। অজানা ভয়ে বেচারার মুখটা এইটুকুন হয়ে গেছে। সে ধীরে ধীরে প্রত্যুত্তরে বলল, হয়েছে একজন দুজন নয়, বরং ৩৫ জনকে। এহেন বাক্য কর্ণকুহরে পৌঁছানো মাত্রই প্রতিক্রিয়া জানাতে ভুলে গেলেন দামিয়ান। হাঁ করে মিয়ানের পানে তাকিয়ে থাকতেই কোত্থেকে যেন ছুটে এলেন ৪ জন সশস্ত্র গার্ড। মিয়ান এবং দামিয়ান দুজনেই হতভম্ব। একে অপরের সঙ্গে এক আধবার মুখ চাওয়াচাওয়ি করতেই গার্ড এসে কোনোরূপ কথাবার্তা ছাড়া দুটো কালো কাপড়ের মুখোশ দিয়ে ঢেকে দিলেন মিয়ান এবং দামিয়ানের মুখমণ্ডল। বেচারা দামিয়ান ভয়ে এবার হাউমাউ করে জোরে কেঁদে উঠলেন বাচ্চাদের ন্যায়। অনুনয় করে আওড়ালেন, প্লিজ মেরো না আমায়, আমার তো এখনো বিয়েও হয়নি। এহেন সংকটাপন্ন মুহূর্তে দামিয়ানের এমন উদ্ভট কথাবার্তায় মুখ কুচকায় মিয়ান। বিরক্তিতে তেতো মুখে কেমন দূরছাই করে বলে ওঠে, রোজ নতুন নতুন আইটেম ছাড়া যার চলে না, সে নাকি আবার বিয়ের জন্য কাঁদছে। বলি দামিয়ান, এমন সিরিয়াস মোমেন্টে এহেন ফানি কথাবার্তা বলো না তো, তখন দেখা যাবে প্রাণ বাঁচানোর ভয়ে কাদার বদলে হেসে ফেলবো। ইস, এহেন সঙ্গীর মুহূর্তে মন কষ্ট থেকে আওড়ানো অত বড় কথাটাকে শেষে কিনা এরূপ নগণ্য তুচ্ছতাচ্ছিল্য করে হাসির ছটা বানিয়ে দিল মিয়ান। দামিয়ান বড্ড কষ্ট পেল বোধ হয়। বেচারার কান্না বাড়ল বই কমল না। ঠোঁট কামড়ে ফোপাতে লাগতে টের পেল ডান হাতের কনুইয়ে টান পড়েছে বেশ। গা থেকে একে একে বেড়িগুলো খুলে নিয়েছে বোধ হয়, কেউ বুঝি হাত ধরে টানছে তাকে। দামিয়ানের এইটুকুন কলিজাটা লাফিয়ে উঠল অজানা আতঙ্কে। তার পা দুটো কোথায় এগুচ্ছে কে জানে। ঝর্নার ঝিরিঝিরি শব্দ ভেসে আসতে কানে, গায়ে এসে বারবার দোল দিচ্ছে যাচ্ছে প্রাণ জোড়ানো ঠান্ডা বাতাস। চারদিক থেকে এক অদ্ভুত মিষ্টি সুবাস কেমন ভুর ভুর করে নাকে এসে বাড়ি খাচ্ছে। দামিয়ানের পা চলছে অজানা গতিতে, তবে মস্তিষ্ক বড্ড সচল তার। কান খাড়া করে শুনছে চারপাশের প্রতিটি শব্দ। কিয়ৎক্ষণ বাদেই তার পা উঠল খানিকটা উঁচু জায়গায়। দামিয়ান বুঝল এ হয়তো সিঁড়ি। মধ্যবয়স্ক ভারী শরীরটা নিয়ে অন্ধের মতো হাঁটছে তারা। সেই কতক্ষণ আগে গাড়ি জাতীয় কিছু দিয়ে এসে পৌঁছেছে কোন এক অজানা জায়গায়। এরপর এরপর শুরু হাঁটার যাত্রা। মাগো মা, পথ বোধহয় আর ফুরোবে না আজ। চারপাশে আবহাওয়া বেশ স্বস্তিদায়ক হলেও দরদর করে ঘামছে মিয়ান। বুকটা কেমন মোচড় দিয়ে রেখেছে সেই কখন থেকে। হুটহাট মৃত্যুর ভয়ে না আবার হার্ট অ্যাটাক করে বসে বেচারা। নীরবতায় বেষ্টিত চারপাশ, একযোগে বেশ কয়েকজনের নিঃশ্বাস ফেলার শব্দ ভেসে আসছে কানে। কয়েকজন সশস্ত্র গার্ড এগিয়ে এসে ধীরে ধীরে মিয়ান এবং দামিয়ান সহ বাদবাকি ৩৫ জন ডক্টরের মুখ থেকে কালো কাপড়খানা সরিয়ে দেয় আলগোছে।
সেই কতক্ষণ পর হঠাৎ তীব্র আলোর ছাপটা এসে চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে প্রত্যেককে। কিন্তু দামিয়ান আবার বড্ড কৌতূহলী মানুষ। চোখের সামনে হাত এনে পিটপিট করে তাকালো আঙুলের খাঁজ দিয়ে। তক্ষুনি যা দেখতে পেল তাতে বেচারার নিঃশ্বাস আটকে যাবার জোগাড় যেন। বিশাল আকৃতির এক কক্ষ, কক্ষের মাঝখানে আবার দরজা, বোধহয় ওপাশেও অ্যাটাচ কক্ষ। দামিয়ান হকচকিয়ে তাকায় চারপাশ। পুরো ঘর ভরে আছে হসপিটালের সকল ধরনের প্রয়োজনীয় সরঞ্জামে, ইসিজি মেশিন হতে শুরু করে এক্স-রে মেশিন, তাও আবার কি সুন্দর গোছগাছ করে রাখা সব কিছু। দামিয়ান বাদেও বাদবাকিদের চক্ষু ছানা বড়া, প্রত্যেকেই কেমন অবধের ন্যায় তাকাচ্ছে চারিদিকে। তাদের কৌতূহল যখন সিঙ্গে পৌঁছেছে ঠিক তখনই কক্ষে আগমন ঘটে অ্যাডউইনের। গম্ভীর পুরুষ দুকদম এগিয়ে এসেই মুখের কাছে হাত ঠেকিয়ে গলা খাকারি দিলেন সামান্য। উদ্দেশ্য সকলের মনোযোগ তার দিকে টানা। সেকেন্ড খানেক যেতে না যেতেই প্রত্যেকের জিজ্ঞাসু দৃষ্টি এসে আছড়ে পড়ল অ্যাডউইনের মুখপানে। পর মুহূর্তে অ্যাডউইনের ভয়ানক দাগওয়ালা মুখ এবং উদ্ভট চোখের মণি দেখে ভড়কে গেলেন সবাই। কেউ কেউ বোধহয় ভয়ও পেলেন বেশ। অ্যাডউইন সেদিকে পাত্তা দেয়নি মোটেও। সে উল্টো গম্ভীর মুখে সবাইকে জানালো, ওয়েলকাম টু দ্য শ্যাডো মনস্টার প্যালেস। শ্যাডো মনস্টার, ব্যাস এটুকু শোনা মাত্রই আতঙ্কে হকচকালেন সবাই। প্রত্যেকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ল এক ভিন্ন উৎকণ্ঠা। ভয়ার্ত মিয়ানের ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, শ্যাডো মনস্টার। অ্যাডউইন ঠোঁট পিষে হাসলো বোধহয়, ওপর নিচ হালকা মাথা নাড়িয়ে জানাই, দ্য গ্রেট রুশদি কিং শ্যাডো মনস্টার। ভয়ে গলা থেকে শুরু করে জিভ অবধি শুকিয়ে কাঠ প্রত্যেকের। কপালে মরণ এত তাড়াতাড়ি চলে আসবে সে খবর কি আর আগে জানতো কেউ? জানলে থোড়াই আজ ঘর ছেড়ে বেরোতো তারা। দামিয়ানের কপাল বেয়ে দরদরিয়ে ঝরছে ঘাম। উন্মুক্ত ভুঁড়িওয়ালা পেটখানাও ঘেমে নিয়ে একাকার অবস্থা। তিনি খানিক এগুলেন, মনের কোণে ভীষণ সাহস জুগিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, আমাদের কেন, মানে এখানে? লোকটার কথাবার্তা ভীষণ অগোছালো এই মুহূর্তে, বোধহয় ভয়ের চোটে এহেন অবস্থা বেচারার। অ্যাডউইন গম্ভীর মুখে প্রত্যুত্তরে বলল, একজন পেশেন্টের জন্য আনা হয়েছে আপনাদের। হোঁচট খেলেন সবাই। একজন, মাত্র একজন? অত কাণ্ড কারখানা করে টপ লিস্টে থাকা গোটা 37 জন ডক্টরকে কিনা একজনের জন্য তুলে আনা হয়েছে। মিয়ান কেমন ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে আছে অ্যাডউইনের পানে। মনে মনে তার বেশ আগ্রহ জন্মেছে সে একজনকে দেখার জন্য। না জানি কোন দেশের রাজা বাদশাহ সেই একজন বিখ্যাত মানুষটা। এদিকে দামিয়ান নিজেকে সামলাই, খানিক দোনমনো করে যেই না কিছু বলবে অমনি অ্যাডউইন হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে। গম্ভীর মুখে বলে ওঠে, কক্ষের ওপাশে 7টা অ্যাটাচড কেবিন রয়েছে। আপনারা আপাতত ফ্রেশ হন, আমরা পেশেন্টকে নিয়ে আসছি। আর শুনুন। থামল অ্যাডউইন। একবার প্রত্যেকের মুখ পানে দৃষ্টি বুলিয়ে ফের বলতে লাগলো, ভুলেও মনস্তারির মুখের দিকে চোখ তুলে তা চাইবেন না, কেননা এর পরিণাম কিন্তু মোটেও শুভ নয়। তড়িৎ ঘাড় কাত করল সবাই। অ্যাডউইন না বললেও তারা তো জানে এই ব্যাপারটা। দি আন্ডারওয়ার্ল্ড কিং শ্যাডো মনস্টারের দিকে চোখ তুলে তাকানো সাধ্যি করা আর নিজের মৃত্যুর পায়গাম নিজ হাতে লেখা তো একই ব্যাপার। সেক্ষেত্রে এত বড় রিস্ক কে নেবে শুনি? অচেতন মাহি টানা 72 ঘন্টা হতে চলল, মেয়েটার এখনো হুঁশ ফেরেনি। ওদিকে তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নাক বরাবর অক্সিজেন মাস্ক লাগানো, বেডের পাশে অক্সিজেন সিলিন্ডার। পারস্যের সুন্দরী খ্যাত দক্ষ ডাক্তার হায়া। গত 2টো রাত নির্ঘুমে কাটিয়েছেন তিনি এবং মিলা। দুজনের মধ্যে কেউই একটাবারের জন্য চোখ দুটো বোঝেননি। সর্বক্ষণ থেকেছেন মেয়েটার আশেপাশে। হায়ার মুখবয়বে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। মেয়েটার পালস রেট ক্রমশ কমছে তো কমছেই, বাড়ার নামগন্ধও নেই। এ যেন এক বিশাল বিপদ সংকেত। ওদিকে মাহির ঠান্ডা হয়ে যাওয়া হাত পা দুটোতে একাধারে মালিশ করে যাচ্ছে মিলা। এমনিতেই তার হাত দুটো পড়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা, অথচ মিলার নিজের প্রতি তেমন হুঁশজ্ঞান নেই। সে তো ব্যস্ত মাহির সেবায়। মেয়েটাও কেমন ভয়ে জর্জরিত। আনমনে কিছু একটা বিড়বিড় করতে যেই না মুখ খুলবে অমনি কক্ষে আগমন ঘটে অ্যাডউইনের। তার পিছু পিছু দুজন গৃহপরিচারিকা স্ট্রেচার ঠেলতে ঠেলতে এসে ঢুকলেন। অ্যাডউইন তখন ভারী কণ্ঠে ডক্টর হায়ার উদ্দেশ্যে বলে ওঠে, ওনাকে স্ট্রেচারে উঠান, ডক্টররা চলে এসেছে। কথাটা শুনতেই ফোঁস করে স্বস্তি নিঃশ্বাস ফেললেন হায়া। তৎক্ষণাৎ ব্যস্ত হলেন মাহিকে নিয়ে। তবে মেয়েটাকে স্ট্রেচারে তুলতে গিয়ে বাঁধল যেন বড় বিপত্তি। হায়া তো নিজেও মহিলা মানুষ, হাত দুটোতে খুব একটা শক্তি নেই। এদিকে মিলার হাত দুটোও তো পোড়ানো, এখন রোগীকে কিভাবে স্ট্রেচারে তুলবেন? হায়া কিয়ৎক্ষণ অসহায় মুখে দাঁড়িয়ে রইল বিছানার একপাশে।
অ্যাডউইন তখন মাথা নুইয়ে রেখে ফের তারা দেখিয়ে বলল, কি হলো, ওনাকে তুলছেন না কেন? হায়া আর চুপ করে থাকতে পারল না, খানিকটা কদম বাড়িয়ে অসহায় মুখে বলতে লাগলো, দেখুন অ্যাডউইন, মেয়েটাকে একা একা স্ট্রেচারে তোলা সম্ভব নয়। আই নিড ইউর হেল্প, সো কাম। ভরকায় অ্যাডউইন তখনই দু কদম সিটকে সরে গেল পেছনে, হাত দুটো সঙ্গে সঙ্গে আড়াল করে ফেলল কোমরের পিঠে। হায়া হতভম্ব, লোকটা এমন ভয় পেয়ে গেল কেন সামান্য একটা কথায়। হায়া কেমন সরু দৃষ্টিতে তাকায় এবার, সন্দেহাকুল কণ্ঠে আওড়ায়, অ্যাডউইন, আপনি শুনছেন আমার কথা? মেয়েটাকে তাড়াতাড়ি স্ট্রেচারে তুলুন। অ্যাডউইন গম্ভীর মুখে কিয়ৎক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল চুপচাপ, পরক্ষণে ঘাড় বাঁকিয়ে তাকালো পাশে। বাকি মেয়েদের দিকে এক প্রকার আদেশ ছুড়ে বলে ওঠে, এভাবে হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে তাড়াতাড়ি ধরে ধরে স্ট্রেচারে তুলুন, যান। কঠিন ধমকে তৎক্ষণাৎ বিছানার দিকে এগিয়ে গেলেন নারী মেয়েরা। শক্তপোক্ত গায়ের গড়নের আফ্রিকান দুই নারী, যেন তার একাই 100। আলতো করে মাহির পা দুটো ধরলেন একজন, আরেকজন ধরলেন বাহু। তারপর ধীরে ধীরে মেয়েটাকে তুলে নিলেন স্ট্রেচারে। এদিকে হায়া এখনো কেমন সন্দিহান চোখে তাকিয়ে আছে অ্যাডউইনের পানে। এ প্যালেসে আসলে হচ্ছেটা কি? কেন যেন তার মনে হচ্ছে এ পর্যন্ত যা যা হয়েছে তার আগাগোড়ায় একমাত্র এই মেয়েটাই দায়ী। কিন্তু কেন? মার্বেলের তকতকে মেঝেতে ঠেলতে ঠেলতে এগুচ্ছে স্ট্রেচার। আফ্রিকান নারী মেয়ের দুটো কেমন গম্ভীর মুখে এগুচ্ছেন সামনে। তাদের থেকে সামনে খানিকটা দূরত্ব বজায় রেখে হাঁটছে অ্যাডউইন। মাথাটা এতক্ষণ গর্বিতভাবে উঁচিয়ে রাখলেও হঠাৎ করেই দাম্ভিক পুরুষ মাথা ঝোঁকালেন আচমকা। বাঁদিকের করিডোর দিয়ে হেঁটে আসছে মনস্টার, তার দুধারে কমব্যাট গার্ডস। অ্যাডউইন সঙ্গে সঙ্গে তারা দেখালো মেয়েদের, তাড়াতাড়ি চলো সবাই। হুকুম তামিল হলো যথার্থ, মেয়েরা গতি বাড়ালেন পায়ের। মনস্টারে পৌঁছানোর আগেই তারা স্ট্রেচার নিয়ে এলেন ডক্টরদের কক্ষের বাইরে। তবে এর মধ্যেই ঘটল আরেক অঘটন। মেয়েরা তাড়াহুড়ো করতে গিয়ে স্ট্রেচারটা খানিক জোরে ঠেলে দিলেন, আর অমনি মার্বেলের মেঝেতেই পিছলে গেল স্ট্রেচারের গোলাকার চাকা। ফলস্বরূপ অচেতন মাহির হাতখানা বেরিয়ে গেল স্ট্রেচার থেকে। মেয়েদের মধ্য থেকে একজন তড়িঘড়ি করে মাহির হাতখানা ফের স্ট্রেচারে তুলতে গেলেই কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা একজন গার্ড মাথা নুইয়ে রেখেই সাহায্যের হাত বাড়ালেন সামান্য। মাহির হাতে খুব একটা স্পর্শ না লাগলেও হাত বাড়িয়ে দেওয়ার ফলে টুকটাক আঙুলের ছোঁয়া লাগলো বুঝি। তবে এর আগে মেয়েট তুলে ফেললেন মাহির হাত, অস্থির বদনে আবারও স্ট্রেচার নিয়ে এগোলেন কামরায়। এদিকে এতক্ষণের পুরো ঘটনাটার প্রত্যক্ষদর্শী হয়েছেন স্বয়ং মনস্টার। আজব হলেও সত্যি, মনস্টারের চোখ দুটো কেমন লাল হয়ে গেছে কেন যেন, ধীর চোয়ালটা কটমট করছে মনে হচ্ছে। তার আগুন দৃষ্টি কেমন একমনে তাকিয়ে আছে গার্ডের হাতের দিকে। তার মস্তিষ্কে আবার হুট করে কি চলছে কে জানে। স্ট্রেচারে অবচেতন মাহিকে দেখে হতবাক সকলে। এ যে অতি সাধারণ এক মেয়ে, এর জন্যই কিনা অত কাঠখড় পুড়িয়ে আনা হয়েছে তাদের। দামিয়ান কেমন নাক কুঁচকে রেখেছে। মিয়ান একবার দক্ষতার সাথে এগিয়ে এসে মাহির আইস্কিন স্পর্শ করতে গেলেই চেঁচিয়ে ওঠে, অ্যাডউইন, ওয়েট। এহেন কাণ্ডে হকচকান বেচারা মিয়ান ঘাড় ঘুরিয়ে তক্ষুনি পিছু ফিরে জিজ্ঞেস করলেন, হোয়াটস নাও? অ্যাডউইন ভীষণ গম্ভীর শক্ত গলায় সবাইকে সতর্ক করে বলে ওঠে, প্লিজ ওনার গায়ে ভুলক্রমে কেউ উন্মুক্ত হাতে স্পর্শ করবেন না। হতবুদ্ধি ভাব নিয়ে তাকিয়ে রইলেন সবাই। খালি হাতে স্পর্শ করবে না মানে কি? এখন কি তারা নিজ হাতে কাদা লেপটে স্পর্শ করবে রোগীকে? দামিয়ান পেছন থেকে কেমন তিতিবিরক্ত কণ্ঠে আওড়ালো, কি বলতে চাইছেন আপনি? খোলাখুলি বলুন। অ্যাডউইন ঘাড় কাত করলো সামান্য, রয়েস হয়ে জবাব দিল, ওনাকে স্পর্শ করার আগে অবশ্যই হাতে মোটা গ্লোভস পরে নেবেন। মিয়ান মুখ কুচকায়, তার কেন যেন ইচ্ছে করছে অ্যাডউইনের মুখের ওপর বলে দিতে, শালা পাগল, রোগীকে সবসময় গ্লাভস পরে স্পর্শ করতে হয় নাকি রে? তবে মনের কোণে উত্থাপিত হওয়া এহেন দুঃসাহসিক কথাটুকু গলা অবধি এনেও গিলে নিলেন মিয়ান। মুখে কপট গম্ভীর ভাব ধরে বললেন, দেখুন মিস্টার, এটা সম্ভব নয়। সম্ভব না হলেও তোরা সম্ভব করবি। মিয়ানের কথার মাঝেই শোনা গেল অতি ভারী এক গম্ভীর কণ্ঠ। মিয়ান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকানোর আগেই অ্যাডউইন জোর গলায় বলে ওঠে, ইটস মনস্টার। তড়িৎ মাথা নোয়ায় সকলে, গা কাঁপছে সবার, শরীরটা কেমন হুট করে ঘামতে শুরু করলো। ওদিকে কালোরঙা ওভারকোট পড়ুয়া মনস্টার নিজের দাম্ভিক কদমে কক্ষে ঢুকলো। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারটা এক হাতে সরিয়ে এনে গম্ভীর গলায় থ্রেট ছুড়ল, ইফ এনিওয়ান ডেয়ার্স টু টাচ হার উইথ বেয়ার হ্যান্ডস, দেন লিসেন, দেয়ার হ্যান্ড উইল বি সেপারেটেড ফ্রম দেয়ার বডি ইন নো টাইম। শুকনো ঢোক গিলল সবাই। তড়িৎ নিজেদের হাত দুটোকে একে একে হাসপাতালের
গ্লাভস পরে নিল আলগোসে। মিয়ান এবার ভয়ে ভয়ে এগোয় মাহির পানে। একটু একটু করে মেয়েটার বন্ধ চোখ হাতের পালস রেট চেক করতেই ললাটে শঙ্কিত ছাপ ফুটল কেন যেন। তিনি কোনোরূপ বাছবিচার না করেই স্বাভাবিক স্বরে জানালেন, মেয়েটার অবস্থা তো মারাত্মক খারাপ। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব, বাট তাতেও যদি মেয়েটার জ্ঞান না ফিরে তাহলে। কথাটা শেষ হতে না হতেই মিয়ান টের পেল তার মাথার খুলির ঠিক মাঝ বরাবর লোহনল জাতীয় কিছু একটা ঠেকানো হয়েছে আচমকা। মিয়ান হকচকায় নিঃশ্বাস আটকে হাত দুটো তড়িৎ উঁচিয়ে তোলে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজের ভয়টাকে কাবু করার প্রয়াস চালাতেই কর্ণকুহরে ভেসে আসে মনস্টারের কুড়োকণ্ঠ। আগামী 24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফিরলে তোদের জ্ঞান হারাবে চিরতরে। মনে রাখিস। কি এক বিপদে পড়ল সবাই। রোগীর জ্ঞান ফেরানোর দায়িত্বটাও কি তাদের হাতে? মিয়ান ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে জানায়, জি মনস্টার। মনস্টারের কঠিন আদেশে পুরো কক্ষ জুড়ে এক হুলস্থুল অবস্থা। ডাক্তাররা উন্মাদের ন্যায় ছুটছে এদিক ওদিক। তাদের ভাব এমন, তারা বুঝি পারলে মেয়েটার পায়ে ধরে বলে, এবার উঠে পড়ো মেয়ে, অন্তত আমাদের প্রাণ ভিক্ষায় হলেও। এদিকে অ্যাডউইন গম্ভীর মুখে পা বাড়িয়েছে মনস্টারের পিছু পিছু। মুগ্ধ কেমন শক্ত মুখে কক্ষের দুয়ার ছাড়িয়ে দুকদম এগিয়ে আবারও কি মনে করে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। অ্যাডউইনের সঙ্গে সঙ্গে পায়ের গতি থামায়। উৎসুক দৃষ্টিতে মুগ্ধের বলিষ্ঠ পিঠের দিকে তাকিয়ে রয় কিয়ৎক্ষণ। এদিকে মুগ্ধ কেমন ঘাড় কাত করল। তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ডের দিকে তাকায় আলগোসে। গার্ড বেচারা বরাবরের ন্যায় মাথা নুইয়ে রেখেছে। মুগ্ধের তখন কি হলো কে জানে, সে কেমন শক্ত মুখে পিছিয়ে এসে দাঁড়ালো গার্ডের মুখোমুখি। অতঃপর কোনোরূপ বলা কওয়া ছাড়াই চট করে চেপে ধরে গার্ডদের মধ্যে থেকে একজনের বাম হাতের কবজি। গার্ড বেচারা ভয়ে তথস্থ, হাত ছাড়িয়ে নেবার সাহস কিংবা ক্ষমতা কোনোটাই নেই তার। সে কেবল কাঁপছে, তার হাতটাও কাঁপছে থরথর করে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মুগ্ধের চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। চোখ দুটোর দৃষ্টি হলো কুড়ো। সে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল গার্ডের হাতখানার পানে। তার কল্পনার মানসপটে ফের ভেসে উঠল তখনকার চিত্র। এই হাত, হ্যাঁ এই হাতের আঙুলগুলো আলগোসে স্পর্শ করেছে মাহিকে, একটু করে ছুঁয়ে দিয়েছে মেয়েটাকে। কথাটা মনে পড়তেই চট করে চোখ দুটো বুজে নেয় মুগ্ধ। দাঁতে দাঁত চেপে বেচারা গার্ডের হাতের কবজিটা কেমন উল্টে ফেলে এক পলকে। এহেন কাণ্ডে তীব্র যন্ত্রণায় জর্জরিত গার্ড নিজের ঠোঁট নিজে কামড়ে ধরে গোঙাচ্ছে বেশ। ওদিকে মাথার চোটে জান বেরিয়ে আসবার জোগাড় তার। ঠোঁটের ওপর দাঁতে তীব্র চাপ প্রয়োগে ঠোঁট ফেটে লহু গড়াচ্ছে। ওদিকে মুগ্ধ এবার করে বসলো আরেক পাগলামি। তখনই নিজের অতি পছন্দের চাকুটা পায়ের গোড়ালির কাছ থেকে বের করে এনে গার্ডের আঙুলগুলোর ওপর চালালো একে একে। চাকুর অতিরিক্ত তীক্ষ্ণতায় গোড়াসহ কাটলো আঙুল। একে একে 5টা রক্তে ভেজে আঙুল টস টস করে গড়িয়ে পড়ল মেঝেতে। লোহর বিন্দু বিন্দু ছড়িয়ে যাচ্ছে মেঝের বুকে। অথচ থামেনি নির্দয় মানব। আঙুলগুলো সব কেটে নিয়ে কেমন অদ্ভুত শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঝেতে পড়ে থাকা আঙুলগুলোর পানে। রয়েস হয়ে এক হাঁটু দু হাঁটু ঝুঁকে বসলো কেমন। ঠোঁটের কোণে তীক্ষ্ণ কুড়ো হাসি ঝুলিয়ে রেখে চাকুর ডগা দিয়ে আঙুলগুলোয় একটার পর একটা আঘাত বসিয়ে আনমনে বিড়বিড় করলো, কি দরকার ছিল নিষিদ্ধ জিনিসে ছুতে যাওয়ার। শেষে গা থেকে খসে পড়লি তো।